আচ্ছা আচ্ছা, এই লাইটের ইন্টারফারেন্স এটা এমন একটা ঘটনা, এটা হচ্ছে আলোর একটা ঘটনা। আলো যখন অন্য আরেকটা বস্তুর সাথে মানে ইন্টারফেয়ার করে, হ্যাঁ, ইন্টারাক্ট করে, তাহলে আমরা লাইট মানে কি, অপটিক্সে আমরা কি আলোচনা করি যে আলো যখন একা যাবে তার বিহেভিয়ারটা কেমন, আলো যখন অন্য কোনো একটা বস্তুর সাথে ইন্টারাক্ট করবে তার বিহেভিয়ারটা কেমন, এবং এই দুইটা বুঝে একটা টেকনোলজি ডেভেলপ করা। তো তাহলে আমরা ন্যাচারাল ঘটনা যেটা, যেমন এই যে সাবানের ফেনার উপরে যে বিভিন্ন ধরনের কালার হয়, একটা পানির মধ্যে যদি তেল গুলাও তার মধ্যে যদি একটা হালকা ব্লেডের মতো জিনিস রাখে, তাহলে এরকম একটা স্ট্রাকচার দেখতে পাই। এই ধরনের জিনিসগুলো আসলে ওই ব্যতিচার বা ওয়েভের ইন্টারফারেন্স। তো এখন এইটা ব্যতিচার বুঝতে গেলে, ইন্টারফারেন্স বুঝতে গেলে আমাদের লাইটের ঘটনাগুলো নিতে হবে, বুঝতে হবে। তো প্রথমে আমরা পড়বো যে কোহারেন্ট লাইট সোর্স। হ্যাঁ, কোহারেন্ট মানে মিল। দেখো প্রত্যেকটা ওয়েভের একটার সাথে আরেকটার মিল আছে না, লেজারের ওয়েভগুলো এরকম হয়, এলইডি থেকে যে আলোগুলো বের হয় সেগুলো এরকম হয়, আর সূর্যরশ্মি থেকে যে আলোগুলো আসে সেগুলো এরকম হয়। তার মানে সবগুলোই কিন্তু ওয়েভ, কিন্তু তাদের মধ্যে কি ডিফারেন্স আছে? ডিফারেন্স হচ্ছে যে এইগুলো, এই ওয়েভগুলো একটা রেফারেন্স পয়েন্টে যদি আমরা ধরি, যে কোনো একটা পয়েন্টে দেখো এদের ম্যাক্সিমাম, মিনিমাম, 0 পয়েন্ট সব একই সাথে হচ্ছে। যেমন এই সময়টাতে 0 পয়েন্ট অফ রেফারেন্সে সবগুলো ওয়েভই তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে আছে না, বিস্তারে আছে। এই সময়টা যদি আমরা ধরি, এখানে সবকিছু তিনটা ওয়েভই কিন্তু মিনিমাম অবস্থায় আছে। তার মানে তারা একসাথে বাড়ছে, একসাথে 0 হচ্ছে, একসাথে আবার কমছে, তাই না? আবার বাড়ছে, আবার 0 হচ্ছে, আবার কমছে, ঠিক আছে? তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এই ধরনের বৈশিষ্ট্য যদি কোনো ওয়েভের থাকে সেটাকে আমরা বলবো কোহ্যারেন্ট ওয়েভ। কোহ্যারেন্ট মানে মিল, প্রত্যেকটা ওয়েভের সাথে আরেকটা ওয়েভের যে মিল আছে। তাহলে এই কোহারেন্ট লাইট সোর্স কি? এটা হচ্ছে লেজার। মানে লেজার থেকে যে আলোক রশ্মিগুলো বের হয়, প্রত্যেকটা আলোক রশ্মি একই সাথে বাড়ে, একই সাথে 0 হয়, একই সাথে কমে, যার ফলে এগুলো যদি সব যোগ করা হয় তাহলে অনেক বড় অ্যামপ্লিটিউড বা বিস্তারের একটা আলো পাওয়া যাবে। হ্যাঁ, এই জন্য দেখবে না লেজার থেকে, লেজার টর্চ থেকে যে আলোকটা বের হয় এটা খুবই শক্তিশালী হয়, কারণ তারা একই ফেজে আছে, সমদশায় আছে সবাই। একই ধরো লাইট সোর্স যখন ভেঙে যায়, দেখো এরা কিন্তু তাদের অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি একই, খালি কি আলাদা হয়ে গেছে এখানে, ডিরেকশন। কেউ এদিকে যাচ্ছে, কেউ এদিকে যাচ্ছে, যার ফলে কি এগুলো যোগ করলে কি হবে, আর এরা শক্তিশালী থাকবে না, এলোমেলো হয়ে যাবে না, তখন এটাকে আমরা বলবো ইনকোহারেন্ট সোর্স। তাহলে আলো আলোকে যদি আমরা ওয়েভ আকারে ধরি, তাহলে আলোর উৎস হচ্ছে দুই ধরনের, একটা কোহারেন্ট, একটা হচ্ছে ইনকোহারেন্ট। কোহারেন্ট লাইট সোর্স যার অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, ডিরেকশন চারটা জিনিস সমান, সেই আলোক রশ্মির যে উৎসকে আমরা কি বলবো, কোহারেন্ট লাইট সোর্স। আর ইনকোহারেন্ট মানে চারটা জিনিস মধ্যে একটা যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ইনকোহারেন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ চারটা ওয়েভেরই এক, খালি তাদের ডিরেকশন আলাদা হয়ে গেছে। আর ডিরেকশন আলাদা হয়ে যাওয়ার ফলে এটা হচ্ছে ইনকোহারেন্ট, এটা দুর্বল। তাহলে কোহারেন্ট লাইট সোর্সের এক্সাম্পল কি? লেজার। আচ্ছা, সানলাইট কি ধরনের ওয়েভ ফর্ম বলো তো? সানলাইট ইনকোহেরেন্ট। ইনকোহারেন্ট মানে কয়টা জিনিস লাগবে কোহারেন্ট হতে গেলে? মানে সমদশা হবে না, মানে দশা ভিন্ন হবে, আর হচ্ছে কি যেন বলে, না, দশা একই, ধরো দশা একই, খালি ডিরেকশন দেখো অন্যদিকে, হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হবে। অন্যদিকে চেঞ্জ হয়ে গেছে। চারটা জিনিসের মধ্যে একটা ফেল হলেই এটা ইনকোহারেন্ট। আলোক রশ্মি কি, সূর্য থেকে যে আলোক রশ্মি আসে তারা দেখো অ্যামপ্লিটিউড এক একটার এক এক রকম, কেউ আগে শুরু হয়েছে, কেউ পরে শুরু হয়েছে, কারোর সাথে কোনো মিল নেই, ইচ্ছা মতো। রড লাইট থেকে যেসব আলোগুলো বের হয় সেগুলো এরকম, তার মানে তারা বিভিন্ন ডিরেকশনে ছড়িয়ে যায়, তাই না? তো এগুলো হচ্ছে তাহলে তো ম্যাম ইনকোহারেন্ট। ক্যান্ডেল লাইটে তো ইনকোহেরেন্টের হ্যাঁ, মধ্যেই পড়বে। ইনকোহারেন্ট। শোনো, পৃথিবীতে কোহেরেন্ট লাইট সোর্স পাওয়া খুব কঠিন, এটা আমরা এখনই দেখবো, ইয়াং এর টিচিরে আমরা পড়বো। আর এলইডি দেখো, এলইডির কিন্তু ফ্রিকোয়েন্সি এক। এলইডি যে ডিভাইসগুলো আছে
ওটার কিন্তু মানে এমনি রড লাইটের চেয়ে কিন্তু এটা আলো পরিষ্কার হয়, তাই না? কারণ তাদের অ্যামপ্লিচিউড আমরা দেখতে পাচ্ছি অ্যামপ্লিচিউড এক, তাদের ফ্রিকোয়েন্সি এক, কিন্তু কি আলাদা তাদের? কি আলাদা বলো তো এখানে? দশা কি এক সবার? সবগুলো সিগন্যালের সব এটা না সবই মিস। হ্যাঁ আলাদা, নীল আলো, তার মানে ফ্রিকোয়েন্সি এক, প্রত্যেকটা আলোক রশ্মির ফ্রিকোয়েন্সি নীল, তার মানে এটা নীল কালার দিয়ে বোঝাচ্ছে। ফ্রিকোয়েন্সি এক করলে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ তারা নীল আলো, কিন্তু এটা কোহারেন্ট কিনা, তাদের দশা সমান কিনা, না দেখছি এখানে দশা আলাদা, এক একটা এক এক দশায় আছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এখন কোন আমাদের উদ্দেশ্য এটা পড়ার যে আমরা লেজার মানে আমরা ইয়াং এর দিচির পড়বো, ইয়াং এর দিচির যে আলোর উৎসটা, তাহলে এটা কোহারেন্ট লাইট সোর্স হতে হবে। হ্যাঁ, কোহারেন্ট না হলে কেন সমস্যা হবে সেটা আমরা পরে দেখবো। তাহলে আমরা দেখছি আলোর উৎস দুই প্রকার, যে কোনো আলোর উৎস লাইট সোর্স দুই প্রকার হয়, একটা কোহারেন্ট একটা ইনকোহারেন্ট। কোহারেন্ট হলে আমাদের সুবিধা, আলোক শক্তিশালী হবে, এবং লেজার হচ্ছে একটা এক্সাম্পল। আর এগুলো হচ্ছে সব, বাকিগুলো সব নন কোহারেন্ট। এখন কোহারেন্ট লাইট সোর্স, পৃথিবীতে দুইটা লাইট সোর্স পাওয়া খুব কঠিন। হ্যাঁ, এই জন্য ইয়াং করেছে কি, ইয়াং এর দিচির এক্সপেরিমেন্টে ইয়াং করেছে কি একটা আলোর উৎস কে দুইটা ছোট্ট ছিদ্র দিয়ে আর্টিফিশিয়ালি দুইটা আলোর উৎস বানাইছে। কারণ ও যদি এখানে এ একটা আলোর উৎস নিত, এখানে বি একটা আলোর উৎস নিত, তাহলে তাদের মধ্যে যে চলার পার্থক্য, ওই যে ফেজ, হ্যাঁ, এই যে দশার পার্থক্যের জন্য, এই যে দশার পার্থক্য, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি এক, কিন্তু একটা নীল আলো আরেকটা নীল আলো দুটো আলাদা উৎস হয়, তাদের মধ্যে সমস্যা হয় কি, এই যে দশার পার্থক্য হয়ে যায়। কেউ একটু আগে বেরোবে 0.00001 সেকেন্ড, কেউ 0.00 আরেকটু প্লাস মাইনাস 001, এরকম ফ্র্যাকশন একটুখানি পথের চলার পার্থক্য হলে এখানে এরা হচ্ছে তাদের দশার পার্থক্য, দশার পার্থক্য হলে আর কোহারেন্ট হবে না। দেখো এরা একেবারে সমদশায় একদম সেম ফেজে আসতে হচ্ছে, ঠিক আছে? তো এটাই সমস্যা, নন কোহারেন্ট। পৃথিবীতে প্রত্যেকটা আলোর সোর্সই নন কোহারেন্ট, এবং কোনো দিনও একটা আলোর উৎস থেকে একটা আলো আর দ্বিতীয় আরেকটা আলোর উৎস কোনোদিন তাদের মিল হয় না। সমস্যাটা কি, দশা, কেউ আগে বেরোয় কেউ পরে বেরোয় আলোর উৎস। এই জন্য ইয়াং তার এক্সপেরিমেন্ট করতে গিয়ে সে কি করছে, এই অসুবিধা ফেস করার কারণে সে আর্টিফিশিয়ালি দুইটা ছিদ্র ব্যবহার করছে। আলোর উৎস নিচে কিন্তু একটা, কিন্তু ছিদ্র দিয়ে দুইটা আলোর, অ্যাজ ইফ যেন দুইটা আলাদা আলোর উৎস, এই দুইটা দিয়ে তখন সে করেছে কি, যে দুইটা আলোর উৎস থেকে দুইটা আলো আসছে, তারপর কি ঘটনা ঘটছে, হ্যাঁ, ডোরা কালো এরকম একটা ঘটনা। তাহলে এই যে কোহেরেন্ট লাইট সোর্স, তাহলে পৃথিবীতে দুইটা পাওয়া খুব কঠিন। এই জন্য কি করা হয়, এই যে দুইটা ছিদ্রের মধ্যে দিয়ে আলোকে পাস করানো হলে তারপরে এই আলোগুলোকে তখন আমরা বলবো ওয়েভ ফ্রন্ট ডিভিশনের মাধ্যমে আমরা লাইট তৈরি করছি, দুইটা আলাদা লাইট সোর্স, ঠিক আছে? এটা হচ্ছে একটা টেকনিক, আরো অনেক টেকনিক আছে, আমরা শুধু ওয়েভ ফ্রন্ট ডিভিশনটা দেখলাম। আচ্ছা, এখন আমরা দেখি যে এটা মনে হয় আগেও পড়াইছি আমরা, সিম্পল হারমোনিক মোশন না কখন যেন পড়াইছি, যে এই যে দশার পার্থক্যটা আসলে কেন হয়, কে দায়ী? হ্যাঁ, এই যে দুইটা ওয়েভের মধ্যে এই যে দশার যে পার্থক্য, এটা আসলে কিসের জন্য হচ্ছে? এটার দেখো ইকুয়েশন হচ্ছে কি 2π/λ। হ্যাঁ, এটা হচ্ছে কি, তাহলে একটা ওয়েভের ওয়েভলেন্থ কত, ল্যামডা। তাহলে একটা পূর্ণ তরঙ্গ যদি ল্যামডা হয়, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে, পূর্ণ তরঙ্গের সাইকেল হচ্ছে 2π। তাহলে দুইটা তরঙ্গের মধ্যে যদি পথের ডিফারেন্স, তার মানে একটা তরঙ্গ এখানে আছে, আরেকটা তরঙ্গ এখান থেকে শুরু হয়েছে, তাদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক্স। তাহলে এক্স যদি তাদের মধ্যে পাথ ডিফারেন্স হয়, তাহলে ফেজ ডিফারেন্স কত হবে, 2π/λ, এটা ভাগ করে এক্স দিয়ে গুণ দিতে হবে না, 2π/λ ইন্টু এক্স, এটা তাহলে মনে রাখতে হবে। তাহলে দুইটা দশার পার্থক্য কেন হয়, এই যে এক্স, একটা পথের পার্থক্যের জন্য। একটা ওয়েভ ফ্রন্ট যদি একটা ওয়েভ ফ্রন্টের থেকে আগে পরে শুরু হয়, যদি এক্স দূরত্ব পরে শুরু হয়, তাহলে সেখানে হয়ে যাবে কি, দশার পার্থক্য। তাহলে দশার পার্থক্য কেন হয় বলতো, কিসের জন্য? দুইটা ওয়েভের মধ্যে, হ্যাঁ, পথের পার্থক্যের জন্য। এ যদি আগে শুরু হয়, এ পরে শুরু হয়, এই যে পথ, এতটুকু পথ আগে পরে শুরু হলো, এই পথের কারণে আসলে ফেজের ডিফারেন্স হবে, দশার পার্থক্য হয়। হ্যাঁ, এটা ম্যাথমেটিক্যালি আমরা এভাবে ক্যালকুলেট করি যে একটা পূর্ণ ওয়েভ যদি ল্যামডা হয়,
তরঙ্গ দৈর্ঘ্য তাদের ফেজ ডিফারেন্স 2π, তাহলে এক্স তরঙ্গ দৈর্ঘ্যের এতটুখানি ডিফারেন্সের জন্য ফেজ ডিফারেন্স হবে 2π/λ ইন্টু এক্স। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ফেজ ডিফারেন্স সমান ডেল দিয়ে প্রকাশ করে 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এখন আমরা দেখি যে ইন্টারফারেন্স কাকে বলে। ইন্টারফারেন্স বুঝে আমরা সুপারপজিশন অফ ওয়েভ। সুপারইম্পোজ মানে একটা ওয়েভকে আরেকটা ওয়েভের উপর আপতিত হওয়া, হ্যাঁ, এটাকে বলে সুপারপজিশন অফ ওয়েভ। তাহলে দেখো, একটা ওয়েভ যদি আরেকটা ওয়েভের সাথে মিলিত হয় এবং এর চূড়া, দুইটা চূড়া একই এবং এর ভ্যালিটা একই জায়গায় থাকে, তাহলে এই দুইটা ওয়েভ যদি যোগ করি তাহলে কি হবে, এটা হচ্ছে অনেক বড় হয়ে যাবে, অ্যামপ্লিটিউড দুটো যোগ হয়ে ওয়েভ ফলটা বড় হয়ে যাবে। আর যদি এখানে যদি আমাদের ওয়েভ ফর্মটা যদি উল্টা দশায় থাকে, এই যখন বাড়ছে তখন কমছে, এই যখন কমছে তখন ম্যাক্সিমাম, তাই না? এই যে দশার পার্থক্য উল্টা, একদম সম্পূর্ণ অপোজিট, তাহলে এই দুটো যোগ করলে কি হবে, হয় জিরো হবে, সম এক ইকুয়াল অ্যামপ্লিটিউড হলে, অথবা কমে যাবে, তাই না? তাহলে আলোর ক্ষেত্রে কি হবে বলতো, এই দুটো যোগ করলে অনেক বড় একটা অ্যামপ্লিটিউড হলো। এটা আমরা কিভাবে দেখব, এই জায়গাটা এটা দেখবো কিভাবে বা শুনবো কিভাবে? ধরো এটা যদি কথা হয়, একজন কথা বলছে, আরেকজন আরেকটা কথা বলছে, দুইটা কথা যদি যোগ হয় তাহলে, আচ্ছা একটু দাঁড়া, সরি আমি একটু লিভ নিছিলাম, একটু কাজে ছিলাম। যা হোক, তাহলে আমরা ইন্টারফারেন্স পড়ছিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারফারেন্স। আচ্ছা, তাহলে দুইটা আলোক রশ্মি যদি একটা আরেকটার উপর পড়ে, পরে যোগ হয়ে যদি এটা বড় হয়, আর এটা যদি উল্টা উল্টা দশায় পড়ে
এটা যদি এর ছোট হয়ে যায় তাহলে এইটা কেমন করে আমরা দেখব আর এটা কিভাবে দেখব? বা ধরো দুইটা কথা, হ্যাঁ, দুইটা কথা এভাবে আসলো, দুইটা কথা আমি যোগ করে একটা বড় কথা হলো, তাহলে এটা আমরা কিভাবে শুনবো? কথা কিভাবে শুনবো আর আলো কিভাবে দেখবো বলো তো? কেউ বলতে পারবে? ম্যাম কথা জোরে শোনা যাবে আর আলো ব্রাইট হবে। হ্যাঁ, কথা জোরে শোনা যাবে আর আলো ব্রাইট হবে। আর এটা হচ্ছে কথা আস্তে শোনা যাবে আর আলোটা ব্রাইটনেসটা কমে যাবে, না? তার মানে আমরা যখন টিভিতে ব্রাইটনেস বাড়াই কমাই তখন আমরা ওয়েভের কি কোনটা চেঞ্জ করি? অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি না ফেজ না ডিরেকশন, কোনটা চেঞ্জ করি? হুম? কেউ কিছু বললে শুনতে পাচ্ছি না, সাউন্ডটা বাড়ে। ফ্রিকোয়েন্সি। না, ফ্রিকোয়েন্সি তো কালার না, অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড। হ্যাঁ, অ্যামপ্লিটিউড কন্ট্রোল করি আমরা যখন সাউন্ড কম বেশি করি না, শব্দের সময় আমরা অ্যামপ্লিটিউড কম বেশি করলে শব্দ জোরে শোনা যাবে, আস্তে শোনা যাবে। আর যদি লাইট হয় তাহলে অ্যামপ্লিটিউড কম বেশি করলে কি কম বেশি হবে? একটু বল। ইন্টারফেস। না, ব্রাইটনেস। ও আচ্ছা। হ্যাঁ, উজ্জ্বল হবে। অ্যামপ্লিটিউড বাড়ালে উজ্জ্বল হবে। আর ফ্রিকোয়েন্সি বাড়ালে কি দেখতে পাবো? ফ্রিকোয়েন্সি কম বেশি করলে আমরা কি দেখতে পাবো? লাইটে কয়টা কালার আছে? ভিন্ন কালার দেখতে পারবো। বিভিন্ন কালার দেখতে পাবো। হ্যাঁ, বিভিন্ন ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে বিভিন্ন কালার দেখতে পাবো। আচ্ছা, এই দুইটা ওয়েভের ফ্রিকোয়েন্সি এক না আলাদা বলো তো? এই দুইটা ওয়েভ ভিন্ন সেম মিক্স। ফ্রিকোয়েন্সি। সেম ফ্রিকোয়েন্সি। এটার ফেজ কি? ফেজে তো ম্যাম সেম। সেম, হ্যাঁ। তার মানে এ যখন উঁচুতে ম্যাক্সিমাম ফেজে, এও তখন একই ফেজে, সমদোলা। এ যখন বাড়ছে এ তখন বাড়ছে, এ যখন কমছে এ কমছে, সমদশায় আছে, তাই না? এই দুইটা করলে তাহলে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স? কনস্ট্রাকটিভ, না? এই ধরনের ব্যতিচারকে কি বলে? কনস্ট্রাকটিভ। তাহলে সুপারপজিশন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সমদশায় আর একটা হচ্ছে উল্টা দশায়, না? এটাকে বলে সুপারপজিশন অফ ওয়েভ। তাহলে এটা কি, এটা এটাতে কি হচ্ছে? এটা কি সমদশা না উল্টা দশায় আছে লাইট? দেখো, ইয়াং-এ দিচির উল্টা দশায়, হ্যাঁ। ইয়াং-এ দিচির থেকে ১ নম্বর চির থেকে একটা আলো আসছে, ২ নম্বর চির থেকে একটা আলো আসছে, এসে এই স্ক্রিনে এসে এখানে মিলিত হচ্ছে। এরা হচ্ছে উল্টা দশায় পড়ছে। তাহলে এখানে ব্রাইট হবে না ডার্ক হবে? উজ্জ্বল দেখতে পাবো না ডার্ক হবে? তাহলে তাদের মধ্যে কি আছে? পথের ডিফারেন্স আছে? হ্যাঁ, পথের ডিফারেন্স। আর এদের মধ্যে কি পথের ডিফারেন্স আছে? না মিস। নাই, একই সমদশায়, না? 0। পথের ডিফারেন্স হচ্ছে 0। তাহলে আমরা কি বুঝলাম যে আলোর ব্যতিচার কাকে বলে? যে ইন্টারফেয়ার করলে কি হবে? সুপারপজিশন। একটা আলো আরেকটা আলোর উপরে দুইটা ঘটনা ঘটে। ইন্টারফারেন্সের দুই প্রকার, একটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, একটা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। কনস্ট্রাকটিভ হলে আলোর অ্যামপ্লিটিউড বাড়ে, মানে আলো উজ্জ্বল হয়, শক্তিশালী হয়। আর উল্টা হলে সে আলোর তীব্রতা কমে যায়, ডার্ক হয়, তাই না? ডার্ক হয় আর ব্রাইট হয়। তাহলে এটা হচ্ছে দুই ধরনের ছবি দিয়ে অ্যামপ্লিটিউড বাড়বে কনস্ট্রাকটিভ হলে, আর এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ হলে কমে যাবে। এখন ইন্টারফারেন্স হতে গেলে কি কি কন্ডিশন লাগে? ৩টা কন্ডিশন লাগবে। কোহেরেন্ট লাইট সোর্স প্রথমে আমরা বললাম। প্রথমে হচ্ছে কোহেরেন্ট লাইট সোর্স হতে হবে, আর সোর্সগুলো খুব কাছাকাছি রাখতে হবে, আর অ্যামপ্লিটিউড গুলো সমান। অ্যামপ্লিটিউড শুধু না, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, ডিরেকশন, চারটাই সমান হতে হবে, না? আমরা এটা করছি। এখন ইয়াং এত সালে ১৭৭৩ সালে সে এই এক্সপেরিমেন্টটা করে। এখন বলো তো যে সে আলাদা দুইটা লাইট সোর্স কেন নিল না? না নিয়ে সে একটা সোর্স দিয়ে দুইটা আলোর সোর্স বানালো আর্টিফিশিয়ালি। এই দুইটা বানালো। আসলে আলোর সোর্স তো একটা ফ্রিকোয়েন্সি, তাই না? তাহলে চির কেন সে ব্যবহার করলো? কেন সে আলাদা এক দুইটা লাইট সোর্স নিল? সে তো এখানে একটা আলোর, হ্যাঁ, এটা বলো তো। এটা শর্ট কোশ্চেন হতে পারে। তাহলে কি আনসার করবে? আলোকে নন কোহেরেন্ট থেকে কোহেরেন্টে পরিণত করেছে। তোমার মাইক্রোফোনটা না অনেক সমস্যা আছে। তুমি একটু জোরে কথা বলো তো, আমি শুনতে পাচ্ছি না। মানে কেমন যেন কেটে কেটে হালকা হয়ে আসছে।
হ্যাঁ, আবার বলো একটু জোরে। না বলো, হচ্ছিল তো। মিস নন কোহেরেন্ট থেকে কোহেরেন্টে পরিবর্তন করার জন্য। হ্যাঁ, তাহলে কি আসলে কিসের মানে কি সমস্যাটার কারণে সে আলাদা একটা লাইট সোর্স ম্যাম নেয়? আসলে কোহেরেন্ট লাইট নিবে এই জন্যই একটা সোর্স ইউজ করছে, যাতে ফ্রিকোয়েন্সিটা এক থাকে আর ফেজ ডিফারেন্সটা মানে ফেজ ধ্রুবক হয়। ডিফারেন্স, ইয়েস, ফেজ ডিফারেন্স। কারণ এখানে যদি একটা ধরো আমার লাল আলো নিয়ে আমি ইন্টারফেয়ার করব, হ্যাঁ, ব্যতিচার করব। এখানে একটা লাল আলোর উৎস নিলাম, এখানে আরেকটা লাল, ধরো লেজার ডায়োডি, হ্যাঁ, লেজারই নিলাম। লেজারেতে একটা ফ্রিকোয়েন্সি আমরা দেখলাম যে মনোক্রোম্যাটিক না, একটা ফ্রিকোয়েন্সি, ফেজ, ডিরেকশন সব এক। কিন্তু লেজার নিলেও এখানে একটা লেজার নিলাম, এখানে আরেকটা লেজার নিলাম, তাদের মধ্যে কি সমস্যা হবে? এটা যদি আলাদা দুইটা লেজার হয়, এখান থেকে যে আলোক তরঙ্গ যাবে, এখান থেকে যে আলোক তরঙ্গ যাবে, তাদের মধ্যে কিসের পার্থক্য হয়ে যাবে? ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স। হ্যাঁ, ফেজ ডিফারেন্স কেন হয়? কিসের জন্য? ভিতরে কি আছে? ফেজ ডিফারেন্স ইজ ইকুয়াল টু 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স, না? তার মানে এই সোর্স থেকে যে আলোটা যাবে আর এখান থেকে যে আলোটা যাবে, তাদের মধ্যে একটা পাথের ডিফারেন্স থাকবে, এবং এরা কোনো দিনও সমদশায় হতে পারবে না, ঠিক আছে? যার ফলে হবে কি, দুইটা আলাদা লাইট আলোর উৎস নেওয়া যাবে না। সুতরাং একটা আলোর উৎস নিতে হবে, নিয়ে দুইটা আলাদা ছিদ্র দিয়ে অ্যাজিভ যেন দুইটা আলোর উৎস, এইভাবে। এই জন্য ইয়াং একটা অরিজিনাল আলোর উৎস একটা বের করবে। আচ্ছা, তাহলে এই দুইটার থেকে এখানে পড়লে এক জায়গায় আলো হবে, ব্রাইট হবে, আরেক জায়গায় কালো হবে। তাহলে ব্রাইট কেন হয়, কালো কেন হয়, সেটা আমরা বুঝে গেছি না? সমদশায় থাকলে ব্রাইট হবে, উল্টা দশায় থাকলে কালো হবে। আচ্ছা, এখন দেখো এই ঘটনাটা ঘটছে। তাহলে পরীক্ষাটা আসলে সুন্দর করে এটা লাইট সোর্স দিবা, একটা আলোর উৎস নিছি, আর এই দুইটা কি চির, এই চির দুইটার কাজ কি, যে একটা আলোর উৎসকে ভেঙে দুইটা আলোর উৎসে পরিণত করা। তাহলে এখান থেকে যে আলোক তরঙ্গটা আসবে, এখানে যখন আমরা ম্যাগনিফাই করে দেখবো যে কি ঘটনাটা ঘটছে, যেখানে ব্রাইট হচ্ছে, ব্রাইট যেখানে হচ্ছে আলোগুলো সমদশায় এসে পড়ছে, এই যে ব্রাইট, আর উল্টা দশায় এসে পড়লে এর জায়গাটা হবে কি ডার্ক, ঠিক আছে? এখন এটা তাহলে আমাদের ম্যাথমেটিক্যালি আমরা দেখবো। তাহলে পুরা জিনিসটা আসলে আমি একটু দেখাই নিই যে কি করতে হবে। আমরা কি পড়ছি পরীক্ষায়, যদি এটা আসে যে ইয়াং এর দ্বিচির এক্সপেরিমেন্ট বর্ণনা করো, তাহলে আমরা চ্যাপ্টার পড়ছি ইন্টারফারেন্স, এগুলো কিন্তু সব এখানে দেয়া আছে। এই যে এখানে এখন আমরা কোন চ্যাপ্টারটা পড়ছি, এই যে আলোর ইন্টারফারেন্স অফ লাইট, এই বই পড়ছি আর এই স্লাইড দেখছি, এই বই। তাহলে দেখো পরীক্ষায় আসলে আমরা কিভাবে লিখবো। বইটা কোথায় গেল, এটা। তাহলে আমরা কোন ছবিটা আঁকবো, এই ছবিটা আঁকতে হবে, না? এই ছবিটা আঁকতে হবে। তাহলে আমরা কি পড়ছি, কোহেরেন্ট লাইট সোর্স আমরা পড়ছি, এটার এই যে ল্যাঙ্গুয়েজটা এখান থেকে দিবা, আর স্লাইডে যেখানে ছবি আছে সেখানে প্রথম স্লাইডটা সেটা এভাবে দিবা। আর হচ্ছে যে ফেজ ডিফারেন্স, পাথ ডিফারেন্স আমরা পড়ে ফেলেছি। ফেজ ডিফারেন্স সমান 2π/λ ইন্টু পাথ ডিফারেন্স, এক্স পাথ ডিফারেন্সের কারণে ফেজ ডিফারেন্সটা হয়। এই চিত্রটা দিতে হবে, একটা লাইট সোর্স আর দুইটা চির। তাহলে আমাদের এই ছবিটা আঁকাতে হবে, পরীক্ষা আসলে শুধু এই ছবিটুকু আঁকাবা। তারপরে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করবা, যে এখানে দুইটা চির আছে, একটা লাইট সোর্স আছে, স্ক্রিন আছে, আলোক তরঙ্গ এখান থেকে সেখানে পড়লো, এখান থেকে এখানে এসে পড়লো, ঘটনাটা কি ঘটছে। এখন আমাদের কি করতে হবে, তাহলে প্রথমে চিত্র, তারপর চিত্রের বর্ণনা, তারপরে হচ্ছে আমাদের প্রতিপাদন, ম্যাথমেটিক্যাল প্রতিপাদন। শোনো, আমি যেভাবে পড়াচ্ছি, যে জায়গার থেকে বইয়ের ঠিক এইভাবে কোশ্চেনের আনসার লিখবে, তাহলে জিনিসটা অনেক সুন্দর বোঝানো হবে, ঠিক আছে? অন্য জায়গার থেকে লিখো না, কারণ এটা সবচেয়ে সহজ, অন্য কোথাও তুমি এত সহজ পাবে না এই বই ছাড়া। তাহলে এখান থেকেই পড়বা, কুইজের জন্য, পরীক্ষার জন্য এখান থেকে পড়তে হবে। তাহলে আমরা দেখি যে আলোক তরঙ্গকে, তাহলে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি দেখবো, যে এটাকে ম্যাথে কনভার্ট কেমন করে করে। তাহলে এই যে আলোক তরঙ্গ, এখান থেকে ধরি y1 একটা আলোক রশ্মি আসছে, এখান থেকে y2, তাহলে y1 সমান আলোক তরঙ্গ আমরা কি জানি, a sin ওমেগা t, আর y2 এর উপর যে লম্বটা নিই, এখানে দেখতে পাচ্ছি একটা পাথের ডিফারেন্স আছে, পাথ ডিফারেন্সটাকে আমরা ডেল ধরছি। তাহলে এইটার ইকুয়েশন কি হবে, দ্বিতীয় তরঙ্গটার ইকুয়েশন a sin ওমেগা t প্লাস ডেল, ঠিক আছে, ডেল। এখন এই পি বিন্দুতে
কতখানি আলো পাওয়া যাবে। তাহলে এই দুইটা আলোর যোগফল, তাহলে y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। এগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক, জাস্ট খালি যোগ, হ্যাঁ, আর কিছু না। তাহলে a sin ওমেগা t, এখন a sin a প্লাস b সমান কত? a কে কমন নাও, sin a ইন্টু cos b প্লাস cos a, এই যে cos a cos ওমেগা t ইন্টু sin ডেল। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে এটা ভাঙলাম। আচ্ছা, ভাঙার পরে a sin ওমেগাটা দেখছি একটা কমন নেওয়া যায়, তাহলে 1 প্লাস cos ডেল। এখানেও দেখা যাচ্ছে এই cos, এইভাবে যদি লিখে রাখি। এখন এই টার্মটা অনেক বড়, ঠিক আছে, এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা এই পুরো টার্মটাকে আর cos থিটা ধরছি এবং a sin ডেল যেটা আছে এটাকে আর sin থিটা, জাস্ট সিম্পলিফাই করার জন্য। এটা করলে এই ইকুয়েশনটা এভাবে হয়ে যাচ্ছে, y ইজ ইকুয়াল টু এই ফর্মে চলে আসছে। দেখো, এটা sin a cos b ইন্টু cos a sin b, হ্যাঁ, তাহলে আর এটা কি কম্পারেট হয়ে গেল, sin ওমেগা টি প্লাস থিটা, হ্যাঁ, এটা ছোট্ট হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে যে এই জিনিসটাকে আমরা যদি আবার এটাকে আমরা যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে কি হবে, এরকম হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট কোনো ম্যাথমেটিক্যালি এভাবে করে আর স্কোয়ার সমান কি আসছে, এখন হচ্ছে কি আর সমান, তাহলে এই যে আর আর স্কোয়ার মানে এখানে ওই ইন্টেন্সিটি, ওই পয়েন্টে আসে আলোর তীব্রতা কত সেটা মাপছি। এই যে y1 y2 যোগ করলাম না, y1 y2 মানে কি, যে কোনো একটা মুহূর্ত টিতে আলোর কি অবস্থায় আছে, হ্যাঁ, তার ম্যাগনিটিউড কত। তাহলে এই যে আরটা ধরে নিলাম, আর সমান আমরা কি ধরছি, এই যে আর সাইন থিটা আমরা ধরে নিলাম একটা, তাই না, এই আরটা আমরা পেয়ে গেছি। আরটা হচ্ছে আলোর তীব্রতা, ইন্টেন্সিটি। তাহলে আর আর স্কোয়ার মানে হচ্ছে আলোর তীব্রতা আই। তাহলে এই যে আই বা আর স্কোয়ার আলোর তীব্রতাটা সে কিসের উপর ডিপেন্ড করছে, ডেল হচ্ছে ফেজ ডিফারেন্স আর এ হচ্ছে আলোর বিস্তার, অ্যামপ্লিটিউড। তাহলে আলোর তীব্রতা আসলে ডেল যদি ফিক্স থাকে তাহলে কিসের উপর নির্ভর করে, অ্যামপ্লিটিউডের উপর। ঠিক আছে, অ্যামপ্লিটিউড তো ফিক্সড, অ্যামপ্লিটিউড ফিক্স থাকে তাহলে কিসের উপর নির্ভর করছে, ডেলের উপর, পথের ডিফারেন্সের উপরে। হ্যাঁ, তাহলে এই পথের ডিফারেন্স যদি সমদশায় হয়, 0 হয়, তাহলে এটা কি হয়ে যাবে, আলো সমান আই ইজ ইকুয়াল টু 4a স্কয়ার, তার মানে ব্রাইট। তাহলে cos এর মান কত হলে এটা 1 হবে বলো তো, cos 0 সমান 1 না? ইয়েস ম্যাম। তাহলে cos 0 হতে গেলে এটাকে কত হতে হবে, ধরো 0 ফেজে, 0 যদি এই অবস্থায় হয়, 0 cos 0 তার মানে কি 1, তাহলে আলোর তীব্রতা কত হবে, আই ইজ ইকুয়াল টু 4a স্কয়ার। ঠিক আছে, আর cos এর ভ্যালু কত হলে এটা 0 হবে, cos 90 নাকি? জি ম্যাম। না, তার মানে ডেল সমান 180 হলে তাহলে এটা cos 90 হয়, তার মানে 0। তার মানে বুঝতে পারছো, তাহলে ডেল সমান 0 2 পাই, তার মানে n ইন্টু ল্যামডা হলে, n ইন্টু 2 পাই হলে এটা হবে 0। আর যদি এটা অন্যটা হয় তাহলে এটা হবে 1। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আলোর তীব্রতাটা সম্পূর্ণ কিসের উপর নির্ভর করছে, ডেলের উপরে। এটা তো আমরা এখানে দেখেছি, তাই না, এখানে দেখলাম না, এই যে দশা, সমদশায় হলে, 0 দশা হলে তাদের মধ্যে সেটা ব্রাইট হবে দুইটা ওয়েভের মধ্যে, আর দুইটা ওয়েভের মধ্যে উল্টা দশা হলে এটা ডার্ক হয়ে যাবে। তাহলে সম্পূর্ণটা, পুরা ঘটনাটা কে কন্ট্রোল করছে, দেখো কে কন্ট্রোল করছে, ডেল। ডেল, ইয়েস, মানে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স। তার মানে বুঝতে পারছো যে ম্যাথমেটিক্সে কনভার্ট করে তুমি কি বুঝতে পারছো, ভিতরের জিনিসটা বের হয়ে আসছে না। এটা আলোক তরঙ্গকে যদি আমি এ সাইন ওমেগা টি এটা দিয়ে যদি না ধরতাম, এইভাবে ছুরি কাঁচি দিয়ে যদি এইভাবে কেটে কুটে এই পর্যন্ত না নিয়ে আসতাম, এই ইকুয়েশনটা যদি না পেতাম, তাহলে কি আমি বুঝতে পারতাম যে আলোর তীব্রতাটা কেন এখানে আলো হচ্ছে, কেন এখানে কালো হচ্ছে, বুঝতে পারতাম? কোনোদিনও বুঝতে পারতাম না। তার মানে ওই যে ইয়াং সারাদিন বসে বসে এরকম আলোর ছিদ্র দিয়ে আলো পাস করতো আর ব্রাইট ডার্ক হতো, ও কিছুতেই বুঝতে পারছিল না। তাহলে এখন ওর কাছে ম্যাথমেটিক্স যে ছুরি কাচি কাটাকাটির পরে সে দেখতে পেল যে আসলে আলোর তীব্রতাটা কিছুই না, এটা কিসের উপর নির্ভর করে, ডেলের উপরে। কারণ অ্যামপ্লিটিউড যদি ফিক্সড হয়, তুমি আলোর তীব্রতা যদি একটা ফিক্সড কনস্ট্যান্ট করে দাও, এটা আসলে নির্ভর করে পথের ডিফারেন্সের উপরে, কেউ কোনো আলো আগে যাবে, কোনো আলো পরে যাবে। তাহলে তুমি আলোর তীব্রতাকে আমরা কন্ট্রোল করতে পারি, আলোর তীব্রতাটা কি দিয়ে কন্ট্রোল করবো আমরা, ডেল দিয়ে। ডেল দিয়ে, ডেল। হ্যাঁ।
তার মানে এখন বুঝতে পারছো যে তোমরা ইঞ্জিনিয়ারদের কাজ কি? ইঞ্জিনিয়ারের বাংলা কি? প্রকৌশলী। প্রকৌশলী মানে কৌশল খাটাতে হবে না? কোনো কিছু একটা কন্ট্রোল করতে হলে এখানে কৌশল খাটাতে হবে। তাহলে কি এটা কৌশল খাটানোর অনেক পরিষ্কার টেকনিক না? একেবারে হাতে নাতে প্রমাণ হয়ে গেল না যে এই আলোর তীব্রতা এটার উপর ডিপেন্ড করে। তুমি শুধু বসে বসে এটা কন্ট্রোল করবা, এটা চেঞ্জ হবে। তুমি যদি একটা গেম তৈরি করতে যাও, অন্য কোনো একটা অ্যাপ্লিকেশন করতে চাও, তখন কি করবা? দুইটা আলো তৈরি করবা, দুইটা আলো তৈরি করে তাদের মধ্যে কি করবা? এই যে ফেজ ডিফারেন্স একবার উল্টা দশায় করবা, উল্টা দশায় করলে জায়গাটা আলো ডার্ক হয়ে যাবে, আর সমদশায় পড়লে এই জায়গাটা কি হয়ে যাবে? ব্রাইট হবে। কথা বোঝা গেছে? ক্লিয়ার সবার কাছে? যে কেন আসলে অঙ্ক মানে কি? অঙ্ক মানে একটা ঘটনাকে ইকুয়েশন দিয়ে রিলেশন দিয়ে বোঝানো। সব প্যারামিটার গুলো আছে, দেখো ইম্পর্টেন্ট জিনিসগুলো সব এখানে আছে, তাই না? তাহলে পরীক্ষা আসলে এখান থেকে এই ছবিটার বর্ণনা এটা হচ্ছে তার প্রতিপাদন, এভাবে লিখতে হবে। আর এটা কিসের উপর করে? একবার ডেলকে ধরবা 0 2 পাই, তার মানে n ইন্টু 2 পাই, n এর ভ্যালু হচ্ছে 0 1 2 এভাবে। আর আরেকবার ধরবা কি দুইটা কেস, একটা হচ্ছে ব্রাইট কেস আর একটা হচ্ছে ডার্ক কেস। এখন দেখো আমাদের ইকুয়েশন আমরা পেয়ে গেছি, ইকুয়েশনের ব্যাখ্যা আমরা করলাম। এখন আমরা ইকুয়েশনটাকে প্লট করব। এই i = 4a² cos² del by 2, এটাকে দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের মানে একটা বিজ্ঞানীর কাজ হচ্ছে এতখানি, হাতে নাতে প্রমাণ করে দেওয়া প্লাস একটা টেকনোলজি বানায় দেওয়া। আলোর এই বিহেভিয়ারটা দেখে আমরা একটা টেকনোলজি পড়বো। তাহলে দেখো 4a², তাহলে 0 যখন cos এর ভ্যালু যখন 0, তখন আলোর তীব্রতা হচ্ছে কি 4a², cos 0 = 1 হয়ে গেছে। তার মানে 0 অ্যাঙ্গেলে এটা হচ্ছে ব্রাইটনেস হচ্ছে 4a²। আর 180 ডিগ্রি হলে কত হবে? 180/2 মানে 90। হ্যাঁ, তার মানে এটা 0 হয়ে যাবে। তার মানে তীব্রতা কি 0 না? পায়ে 180 ডিগ্রিতে 0। তাহলে এই 0 ব্রাইট এইভাবে চলতে থাকবে দুই দিকেই। তাহলে এখন বোঝা গেছে? তাহলে এই চিত্রটা আসল। আর তোমরা যেমন ওমের সূত্র বলতে ভিজুয়াল আইআর বলে একটা সরল রেখা সব এরকম আঁকিয়ে দাও না, এখন ইয়ং এর সূত্রে যে আলোর তীব্রতা বলতে এইটা আঁকিয়ে দিতে হবে। এটা হচ্ছে ইকুয়েশন, এটাই মনে থাকবে। এই ইকুয়েশনকে প্লট করলে এই চিত্রটা পাওয়া যায়। এখন বুঝতে পারছো যে ফিজিক্সের মধ্যে ম্যাথ আসলে কতটুকু, কত ভাগের এক ভাগ। ফিজিক্সে কি লাগে? প্রথমে চিত্র লাগে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে সেই চিত্রের বর্ণনা লাগে 2 নম্বর, 3 নম্বর হচ্ছে ম্যাথের প্রতিপাদন লাগে, 4 নম্বর কি যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটার হচ্ছে এক্সপ্লেনেশন লাগে, 5 নম্বর কি এই রেজাল্টটার তোমার কি লাগে? ফাইনাল যে চিত্র সেটা লাগে, এবং তার ফাইনাল যে ডেসক্রিপশন এই পর্যন্ত। তার মানে 5টা ধাপ। তার মানে ম্যাথ ফিজিক্সের কত ভাগের এক ভাগ? 4 4 কেন? এটা 1, এটা 2, ম্যাথ হচ্ছে 3, এটা হচ্ছে ব্যাখ্যা 4, এটা রেজাল্টেশন 5। তার মানে 5 ভাগের 1 ভাগ। কথা বুঝতে পারছো? তার মানে এই রেজাল্টটা কোশ্চেনটা তো ম্যাম ইকুয়েশনের উপরেই ডিপেন্ড করে, তাহলে হ্যাঁ তো ডিপেন্ড করে। শুধু তুমি এটা যদি করে থুয়ে রেখে দিলা তাহলে হলো? তোমাকে তো এটা ডিসক্রাইব করতে হবে না? এটা তো তোমার 4 নম্বর স্টেপ। তারপরে এটাকে তো তুমি আবার প্লট করছো। ইকুয়েশন দিয়ে এখানে যদি রেখে দাও তাহলে তো হলো না, জিনিসটা তোমাকে আবার ভিজুয়ালি শো করতে হবে। কথা বুঝছো? ভিজুয়ালি এই পর্যন্ত হচ্ছে ফিজিক্সের কাজ, 5 ভাগের 1 ভাগ। ঠিক আছে, আরো অন্য ক্ষেত্রে আরো বেশি স্টেপ থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই জন্যই বলি ফিজিক্সে কোনো কথা বলতে গেলে তোমাকে প্রথমে একটা চিত্র লাগবে, ওটা যদি ইকুয়েশন থাকে ইকুয়েশন দিতে হবে, ওটা যদি কোনো এক্সপ্লেনেশন থাকে সেটা দিতে হবে। তারপর একটা পূর্ণ একটা আইডিয়া তুমি অ্যানালিসিস করলা, অ্যানালিসিস করে থুই এখানে রেখে দিলা রাস্তার পর, ওটা ইট ডাজন্ট ক্যারি এনি ভ্যালু, তাই না? তখন তোমাকে এটা এক্সপ্লেন করে তারপরে ফাইনাল কনক্লুশন এটা ড্র করতে হবে, এটা হচ্ছে কনক্লুশন পার্ট। এই যে স্টেপ বাই স্টেপ একটা জিনিসকে তুমি অপারেশন থিয়েটারে নিয়ে গেলা, এটা কাটলা কুটলা, ছবি দেখলা, ল্যাঙ্গুয়েজ করলা, ম্যাথ দিয়ে কাটলা, তারপরে যে রেজাল্টটা পেলা সেটা এক্সপ্লেন করলা, তারপরে ফাইনালি তুমি কনক্লুড করলা। এই যে প্যাটার্নটা, এই যে ধাপটা, এটার থেকেই আসলে এটাই হচ্ছে অরিজিন অফ ইঞ্জিনিয়ারিং। কথা বলছে এইটা যে বুঝলাম, এখন আমরা এটা দিয়ে আবার টেকনোলজি বানাবো। ঠিক আছে?
আচ্ছা, তারপরে যে প্রশ্নটা আছে যে ওই যে সাদা কালো এই দুইটার মধ্যে দূরত্ব কত হবে? হ্যাঁ, দূরত্ব। এটা দিয়ে সাধারণত অঙ্ক আসে, যে অঙ্কগুলো তোমরা এখান থেকে করবা। এখানে কতগুলো অঙ্ক দেওয়া আছে, যেমন 8.4, 8.2, 8.3, 8.4, এই 3টা অঙ্ক করবা। অঙ্কতে তাহলে আমরা কি দেখা যাচ্ছে দেখো, গ্রিন লাইট তার ওয়েভলেন্থ দেওয়া আছে এত। হ্যাঁ, আর এই অঙ্কগুলো করতে গেলে আসলে এটা আগে পড়ে নিতে হবে, এটা আগে করে নিতে হবে যে দুইটা ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে দূরত্ব কত। আচ্ছা, এটা আমরা পরে পড়ি, এটা এখন পড়াতে গেলে এত ম্যাথ পড়লে এখন তোমাদের মাথাটা যাবে খারাপ হয়ে। এটা একটু পরে পড়ি। আর কি আছে আমি দেখি, ইন্টেন্সিটি। আচ্ছা, এখানে শেষ, ইন্টারফারেন্স আর এখানে কিছু পড়ানো হবে না। আচ্ছা, এর আগে আমি একটু এটা পড়াইনি, ওয়েভ নেচার, যেটা মানে ওয়েভের শুরুটা আমাদের আসলে পড়ানো হয়নি। তাহলে লাইটের দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে সে কখনো পার্টিকেল, কখনো সে ওয়েভ। এখন এই যে হাইগেন নামে একটা বিজ্ঞানী ছিল, তাহলে লাইট তো যখন ওয়েভ, তখন তার কয়টা প্যারামিটার আছে, কি কি মাপতে পারি? ওয়াই অক্ষ বরাবর আমরা কি মাপতে পারি? তার অ্যামপ্লিটিউড, না বিস্তার, না? ওয়াই অক্ষ বরাবর সে অরিজিন থেকে কত দূরে যাচ্ছে, এদিকে উপরে কত যাচ্ছে, নিচে কত যাচ্ছে, তার অ্যামপ্লিটিউড মাপতে পারি। এক্স অক্ষ বরাবর কি কি মাপতে পারি বলো? ল্যামডা। ল্যামডা ওয়েভলেন্থ, মাপতে পারি, ওয়েভলেন্থ, এটাই তো ওয়েভলেন্থ। ফ্রিকোয়েন্সি মাপতে পারি, তাই না? এই যে ফ্রিকোয়েন্সি মাপতে পারি, ওয়েভলেন্থ মাপতে পারি, তার স্পিড মাপতে পারি, আরো অনেক ধরনের প্যারামিটার মাপতে পারি, ফেজ মাপতে পারি। এখন এতগুলো, তাহলে যদি 100টা ওয়েভ হয়, 100টা ওয়েভ হলে কয়টা কয়টা প্যারামিটার লাগবে 100টা ওয়েভের জন্য? 100টা না, প্যারামিটার 100টা। তো হ্যাঁ, সেমই থাকবে, কিন্তু অ্যামপ্লিটিউড কম বেশি হলে তাদের প্যারামিটারও আলাদা হয়ে যাবে। এখন হাইগেন বলল যে এখানে 100টা ওয়েভ আছে, 100টা ওয়েভকে যদি আমি ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে অনেক ডাটা আমাদের লাগবে। তাহলে সে একটা নতুন একটা প্যারামিটার প্রপোজ করলো। এই নতুন প্যারামিটার নাম কি? ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্টের বাংলা কি? ওয়েভ মানে তরঙ্গ, ফ্রন্ট মানে মুখ, না? বাংলায় সম্ভবত এটা তরঙ্গ মুখ বলে। আচ্ছা, কার মাইক্রোফোনটা যেন অন আছে? মাইক্রোফোনটা একটু বন্ধ করো, শব্দ হচ্ছে না। 277 এর। হ্যাঁ, মাইক্রোফোনটা বন্ধ করো। ও মনে লেকচার শুনছে না, মানে জাস্ট খালি অনলাইন আছে। আচ্ছা, ওয়েভ ফ্রন্ট তাহলে কি জিনিস? এখন হাইগেন নামে একটা বিজ্ঞানী আছে। আচ্ছা, ওয়েভের কয়টা তত্ত্ব মনে আছে? 4 অ্যাসপেক্টস অফ লাইট, না? কয়টা তত্ত্ব মনে আছে? 4টা। ম্যাম 4টা। 4টা। হ্যাঁ, নিউটনের, হাইগেনের, ম্যাক্সওয়েল আর আইনস্টাইন। আমরা হাইগেনেরটা পড়ছি এখন, ঠিক আছে? এটা তো পড়ানো হয়নি, তার আগে আমি ইন্টারফারেন্সটা পড়াই নিলাম, যে অ্যাটলিস্ট মানে বড় জিনিসটা আগে শেখানো হলো। এখন আমরা আবার একটু ব্যাকে আসছি, হাইগেনের ওয়েভ থিওরি পড়ছি। হাইগেন বলল যে প্রত্যেকটা ওয়েভের জন্য আলাদা আলাদা এই যে অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি ফেজ, অ্যামপ্লিটিউড ফ্রিকোয়েন্সি ফেজ, ওয়েভলেন্থ, এই ডেল কে, এত কিছু বলা যাবে না। ও খালি চিন্তা করতে থাকলো যে সবগুলো ওয়েভের আমি একটা প্যারামিটার দিয়ে প্রেজেন্ট করবো। কথা বুঝছো? সবগুলো ওয়েভকে, সেটা কি হতে পারে, সেটা নাম দিল সে ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট কি চোখে দেখা যায়? এগুলো কি বলছে? এগুলো হচ্ছে ওয়েভ ফ্রন্ট, না? ওয়েভ ফ্রন্ট কোথায় দেখা যায় বলো তো? এটা কিসের ছবি? ঢেউয়ের ছবি। ঢেউয়ের ছবি। এখানে একটা ঢিল ঢিল ফেলা হয়েছে, ঢেউয়ের ছবি। ঢেউটা কোথায় যাচ্ছে? ছড়িয়ে যাচ্ছে। ঢেউয়ের কি হয়? উপরে একটা চূড়া থাকে, নিচে একটা ভ্যালি থাকে, না? নিচু একটা জায়গা। এই যে চূড়াগুলো আছে না, এই চূড়াগুলো সেই ওয়েভ ফ্রন্ট। নিচে ভ্যালিগুলো আছে না, এই যে বাউন্ডারি ডার্ক একটা, এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে? তার মানে ওয়েভ ফ্রন্ট একটা হচ্ছে এমন প্যারামিটার যে সব ওয়েভের বৈশিষ্ট্যগুলো একটা প্যারামিটার দিয়ে, এই যে একটা লাইন, এর মধ্যে হাজার কোটি কোটি ওয়েভ আছে। তার মানে ওয়েভ ফ্রন্ট হচ্ছে একটা
একটা কাল্পনিক একটা সারফেস, thought of a surface which is locus of all the points that are oscillating in the same phase. তার মানে কি? তার মানে লোকাস, তার মানে গুচ্ছ। ঠিক আছে, কিসের গুচ্ছ? পয়েন্টের গুচ্ছ। কোন পয়েন্ট? যারা সমদশায় কাঁপছে। বোঝা গেছে জিনিসটা? মারুফ, মারুফ বলছে সাকিব। মারুফ কি এসছে? মারুফের নাকি দাদা মারা গেছে। মারুফ এসছে নাকি ক্লাসে? সুচি? না ম্যাডাম, মারুফ আসেনি। আচ্ছা, সুচি অসুস্থ, সুচিরও আবার ডেঙ্গু হয়েছে। যা হোক, তাও সুচি এসছে ক্লাসে। সুচি, তোমাদের কেউ রেকর্ড করছে ক্লাসে? জি ম্যাম, সিয়াব রেকর্ড করছে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে দেখো এটা কি জিনিস? সমদশায় কাঁপছে। তার মানে ওয়েভ ফ্রন্টটা হচ্ছে কি লোকাস, মানে গুচ্ছ। এটা একটা না কিন্তু পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট। কিসের পয়েন্ট? লোকাস অফ অল পয়েন্ট, অনেকগুলো পয়েন্টের গুচ্ছ যারা কি করছে? সমদশায় কাঁপছে। কথা বুঝতে পারছো? তার মানে কয়টা ওয়েভের জিনিস এর মধ্যে আছে এই ওয়েভ ফ্রন্টের মধ্যে? একটা না অনেকগুলো? কতগুলো ওয়েভ আছে? অনেকগুলো। অনেকগুলো অনেকগুলো। অনেকগুলো ওয়েভের কি আছে? অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, ল্যামডা, ওয়েভ ভেক্টর কি আছে? ম্যাম সবগুলো পর্যায় ফেজ, তো একই। ফেজ, হ্যাঁ। তার মানে একটা ওয়েভের কি কি থাকে? অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ফেজ, ল্যামডা, ওয়েভ ভেক্টর, অনেক কিছু থাকে। সে কোনগুলো নিয়ে কাজ করছে? শুধুমাত্র দশা। কথা বুঝছো? এখন আমরা দেখবো যে দশা মানে কি। আজকে তো মনে হয় বুঝতে পারো না, এটা পড়াই দিব নাকি? না ম্যাম, আজকে এই পর্যন্তই থাক। সমদশা, তাহলে ওয়েভ ফ্রন্ট এই পর্যন্ত তাহলে খুব সুন্দর করে পড়বা তোমরা, ঠিক আছে? যে ইনশাআল্লাহ। হাইগেনের তত্ত্ব, এটা আমরা ওয়েভ ফ্রন্ট চোখে দেখতে পাই। জি চোখে মিস। হ্যাঁ, আলোতে এরকম তো পানির মধ্যে ঢিল ফেললে যেটা উঁচু চূড়াগুলো এভাবে ভেসে থাকে, এটা সমদশা। এর মধ্যে কোটি কোটি ওয়েভ আছে। এখন ওয়েভ ফ্রন্ট কি, ওয়েভ ফ্রন্ট কিভাবে কাজ করে, হুম, সেগুলো আমরা পরে দেখব। এটা হচ্ছে যে কেমন করে ওয়েভ ফ্রন্ট তৈরি হয়। একটা আলোর তরঙ্গ থেকে, একটা আলোর সোর্স থেকে কিভাবে আমরা এই যে ওয়েভ ফ্রন্ট, এগুলো হচ্ছে একটা ব্রাইট পয়েন্ট ওয়েভ ফ্রন্ট। শুধু এটুকু বলে রাখি যে এই যে ঝাঁকে ঝাঁকে আলো আসছে সূর্য থেকে, হ্যাঁ, এই যে তাহলে ওয়েভ ফ্রন্ট কোনটা হবে বলো তো? আমরা বলছি সমদশার পয়েন্ট। তাহলে এই পয়েন্টটা কোন দশায়? এগুলো সমদশা না? এই যে ওয়েভের চূড়াগুলো সব একই জি দশায় ম্যাম। আছে না? তাহলে একটা যদি স্ট্রেট লাইন টানো, এই লাইনটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। কথা বুঝতে পারছো? একটা স্ট্রেট লাইন দিয়ে এটাকে জয়েন করানো যাবে না? তাহলে এগুলো একটা গুচ্ছ গুচ্ছ কোটি কোটি ওয়েভের সমদশার পয়েন্টগুলো দিয়ে যে লাইনটা ড্র করা হয়, বা যে সার্কেল, যে হোয়াট এভার, তাহলে সেটাকে আমরা বলবো ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট কত প্রকার দেখো তো? গোলাকৃতি হতে পারে, সিলিন্ড্রিক্যাল হতে পারে, প্লেন হতে পারে। হ্যাঁ, প্লেন, এটা প্লেন, তাই না? এত ধরনের ওয়েভ ফ্রন্ট হতে পারে। এরপরে আমরা ওয়েভ ফ্রন্ট দিয়ে এই যে রিফ্র্যাকশন, প্রতিফলন, প্রতিসরণ, এগুলোর প্রমাণ দেখব। ঠিক আছে? এই দেখো সূর্য থেকে আলোক রশ্মি আসছে, তাহলে আমরা শুধু রে দেখি না। নিউটনের তত্ত্ব অনুযায়ী আলো শুধু সরল পথে যায়, সোজা পথে যায়, একটা রে এর মতো। আলোক রশ্মি বলি, রশ্মি। কিন্তু আসলে হাইগেনের তত্ত্ব অনুযায়ী এই আলোটা হচ্ছে সরল রেখে আসে না, এটা কিসে ভাগ হয়ে আসে? ওয়েভ ফ্রন্ট। লাল একটা দশা, নীল আরেকটা দশা, লাল আরেকটা দশা, নীল আরেকটা দশা। একটা দশার থেকে, একটা ওয়েভ ফ্রন্ট থেকে একটা আরেকটা ওয়েভ ফ্রন্টের দূরত্ব কত তাহলে? বলো তো এই ছবিটা দেখে। একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের দূরত্ব কত? এটা একটা ওয়েভ ফ্রন্ট, এটা আরেকটা ওয়েভ ফ্রন্ট। তাহলে এই ওয়েভ ফ্রন্ট থেকে এই ওয়েভ ফ্রন্টের দূরত্ব কত? এক তরঙ্গ দৈর্ঘ্য না দুই তরঙ্গ দৈর্ঘ্য? এখান থেকে এটার দূরত্ব ম্যাম এক তরঙ্গই তো। এক তরঙ্গ, হ্যাঁ। তাহলে সব সময় একটা ওয়েভ ফ্রন্ট থেকে আরেকটা ওয়েভ ফ্রন্টের দূরত্ব কত? এক তরঙ্গ দৈর্ঘ্য, এক ল্যামডা। তাহলে এই যে এখানে আমরা ছবি দেখলাম, তাহলে এই লাল ওয়েভ ফ্রন্ট থেকে এই লাল ওয়েভ ফ্রন্টের দূরত্ব কত? এটা আমরা নেক্সট ক্লাসে আবার ক্লিয়ার করবো। এক তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ। নীল থেকে নীল কোনটা? তাহলে এইটা লাল
লালগুলো কোনটা নিয়ে তৈরি হয়? চূড়া দিয়ে, চূড়াগুলো। আর এটা হচ্ছে ভ্যালি, তাই না, গর্তগুলো নিয়ে। তো ঠিক আছে, এ পর্যন্ত থাক আজকে। এরপরে আমরা ওয়েভ ফ্রন্টটা ভালো করে পড়বো। আজকে তাহলে আমরা কি পড়লাম? আলোর ইন্টারফারেন্স পড়লাম, সুপারপজিশন অফ ওয়েভ পড়লাম। এটার মধ্যে এইটা পড়লাম, এই যে এটা পড়লাম না, যে ইন্টারফারেন্স কাকে বলে। দেখো, দুইটা আলো যখন আসবে ইন্টারফেয়ার করবে। ইন্টারফেয়ার হচ্ছে ইট ইজ এ ফেনোমেন, এটা একটা ঘটনা, যে ঘটনাতে দুইটা আলো একটার সাথে আরেকটার উপর আপতিত হয়। এই ঘটনাটার নাম হচ্ছে ইন্টারফারেন্স। হ্যাঁ, ইন্টারফারেন্স দুই প্রকার হয়, একটা হচ্ছে কনস্ট্রাকটিভ আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ। এটা হচ্ছে কনস্ট্রাকটিভ, দুইটা সমদশাই একসাথে পড়লো, এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। উল্টা দশা হলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এই যে বিভিন্ন আলো আসছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সির আলো বিভিন্ন ইয়েতে কাঁপছে। হ্যাঁ, তারা এটা কি ধরনের ইন্টারফারেন্স বলো তো? এটা কি ইন্টারফারেন্স হবে? সমদশা না উল্টা দশা এটা? কনস্ট্রাকটিভ মিস। হ্যাঁ, কনস্ট্রাকটিভ। এটা সমদশা। ব্রাইট হবে না ডার্ক হবে? এটা ব্রাইট হবে। ব্রাইট হবে। ব্রাইট হবে। হ্যাঁ, তাহলে তো এটা বোঝা গেছে। কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ বুঝলা, ইন্টারফারেন্স বুঝলা, এটা এই ঘটনাটার নাম হচ্ছে সুপারপজিশন। ঠিক আছে, একটা ওয়েভ আরেকটা ওয়েভের যে এই যে আপতিত হওয়ার যে ঘটনাটার নাম হচ্ছে সুপারপজিশন। হ্যাঁ, আর এইটার ইন্টারফারেন্স হচ্ছে, তাহলে এটা বিভিন্ন ধরনের ওয়েভ বিভিন্ন দশায় এসে পড়লে কিরকম তার রেজাল্টটা কেমন হবে। তাহলে আমি যদি পরীক্ষায় এই ধরনের ওয়েভ আঁকিয়ে দিই, হ্যাঁ, যে এরকম ওয়েভ আসলো, তাহলে তোমরা এই রেজাল্টের ওয়েভটা আঁকাতে পারবো না? এখন আঁকাতে পারবা। হ্যাঁ, রেজাল্টটা আঁকাতে পারবা। সমদশা এটা উল্টা দশা এসে এটা এরকম হবে রেজাল্টটা। আচ্ছা, এই ভিডিওগুলো সব দেয়া আছে, দেখবা। কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ। তাহলে আমরা নেক্সট দিন এটা পড়বো, কেমন করে তরঙ্গ মুখ হয়। হ্যাঁ, এই যে তরঙ্গ মুখ, এটা কিভাবে হয়, বিভিন্ন ধরনের ওয়েভ ফ্রন্ট কিভাবে হয়। হ্যাঁ, ওয়েভ ফ্রন্ট কত প্রকার, কি কি, এগুলো সব পড়বো। তো ঠিক আছে, তাহলে এগুলো যেটুকু পড়ানো হলো, এটা তার আমরা বিএলসির এখানে এই যে ফাইনাল যে সিলেবাস এই চ্যাপ্টারের আমরা কোনটা পড়লাম? এই স্লাইডটা পড়লাম। আর এই স্লাইডের বই হচ্ছে এটা, নোট হচ্ছে এটা। তাহলে এইভাবে এখান থেকে সব তোমরা ম্যাটেরিয়াল পড়বা। আজকে আমরা ওয়েভ অপটিক্স পড়ছি আর ইন্টারফারেন্স অফ লাইট, এই দুইটা সেকশন পড়ছি। তো ঠিক আছে সবাই।